ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি বিয়ার। আজ আমরা ক্লাস 12-এর শেষ চ্যাপ্টার কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করব। শুধু অ্যান্টিবায়োটিক বললে ভুল হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল, বিশেষত অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস এবং তাদের ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক্স, ডিসইনফেক্টেন্ট, এগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। এদের এক্সাম্পল ট্রিক্স, ক্লাসিফিকেশন, ব্যবহার এবং অতি অবশ্যই কয়েকটা ড্রাগসের আমরা স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। কারণ মনে রাখবে যে পরীক্ষাতে কিন্তু কিছু স্ট্রাকচার নিয়েও প্রশ্ন আসে। এই ভিডিওটা দেখার পর তোমাদের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট নিয়ে কোনো ধরনের ডাউট মনে হয় থাকবে না, এবং পরীক্ষায় অ্যান্টিবায়োটিক্স, ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক নিয়ে যত ধরনের প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। অ্যান্টিমাইক্রোবিয়ালস, জীবাণুনাশক। যে সকল ড্রাগ সূক্ষ্মাতিসূক্ষ্ম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বলে। অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে সূক্ষ্মাতিসূক্ষ্ম যে সকল জীবাণু, সেই সকল জীবাণুর চিকিৎসায় যে সকল ড্রাগগুলো ব্যবহার করা হয় তাদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল বলা হয়। চলো দেখি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো কত ধরনের। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস তিন ধরনের। একটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, আরেকটা অ্যান্টিভাইরাল এবং আরেকটা হচ্ছে যে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় যে সকল ড্রাগসগুলো ব্যবহার করা হয় তাদের অ্যান্টিব্যাকটেরিয়াল বলে। অ্যান্টিভাইরাল হচ্ছে যে ভাইরাস ঘটিত রোগের চিকিৎসায় যে সকল ড্রাগস ব্যবহার করা হয় তাদেরকে অ্যান্টিভাইরাল বলে। এবং ফাঙ্গাল অর্থাৎ ছত্রাক ঘটিত রোগের চিকিৎসায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। কিন্তু আমাদের সিলেবাসে মূলত অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, তাই আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস নিয়েই আলোচনা করব। অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস। অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস তিন ধরনের: অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্টেন্টস। আমাদের সিলেবাসে এই তিনটেই আছে, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্টেন্টস। এই তিনটেই আমাদেরকে ডিটেলসে জানতে হবে। অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্সের আমরা প্রথমে ওল্ড ডেফিনেশনটা দেখে নেব। যে সকল ওষুধ কোনো জীবাণু থেকে প্রস্তুত করা হয় এবং যা কম গাঢ়ত্বে অন্য কোনো রোগ সংক্রমণকারী জীবাণুর, মূলত ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে বা বিনষ্ট করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। যেমন পেনিসিলিন। অ্যান্টিবায়োটিক হলো জীবাণু থেকেই প্রস্তুত করা হয়, অর্থাৎ একটা জীবাণু থেকে প্রস্তুত করা হয় অন্য একটা জীবাণু ঘটিত রোগকে বিনষ্ট করার জন্য। অবশ্যই কম গাঢ়ত্বে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা কতকটা যেন ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, এক জীবাণু দিয়ে অন্য জীবাণুকে বিনষ্ট করা। যদিও এটা ওল্ড ডেফিনেশন, মডার্ন ডেফিনেশন হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। সিনথেটিক ওয়েতেও হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স তৈরি করা হচ্ছে, যে এর সোর্স সবসময় জীবাণু হতে হবে এমন কোনো ব্যাপার নয়। তাই এখন এই ডেফিনেশনটা বদলে গেছে। তো আমরা দেখে নেব যে মডার্ন যে ডেফিনেশনটা। মডার্ন ডেফিনেশনে বলা হয়েছে জৈব সাংশ্লেষিক অথবা পুরোপুরি সাংশ্লেষিক পদ্ধতিতে প্রস্তুত যে সকল রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ায় হস্তক্ষেপ করে তাদের ধ্বংস করে অথবা বৃদ্ধিকে ব্যাহত করে তাদের অ্যান্টিবায়োটিক বলে। এখন বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স এটা যে কোনো বায়োটিক সোর্স হতে হবে এমন কোনো ব্যাপার নয়। সিনথেটিক ওয়েতে প্রস্তুত করাগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক্স হতে পারে, যা ব্যাকটেরিয়ার মেটাবলিজমে ইন্টারফেয়ার করে তাদেরকে হয় কিল করে অথবা তাদের হচ্ছে যে বৃদ্ধিকে ব্যাহত করে আমাদের রোগ চিকিৎসায় সহায়তা করে। যেমন ধরো অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন। অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন হচ্ছে পেনিসিলিন থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা জৈব সাংশ্লেষিক, পেনিসিলিন জাতক, সেমি সিনথেটিক।
আবার ধরো ক্লোরামফেনিক্যাল, অ্যাবসলিউটলি সিনথেটিক, টোটালি ক্লোরামফেনিক্যাল হচ্ছে যে সিনথেটিক ওয়েতে তৈরি করা হয়েছে, এর কোনো বায়োটিক সোর্স নেই, এটাও কিন্তু অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করার পূর্বে অ্যান্টিবায়োটিক্সের হিস্ট্রি একটু জেনে নেওয়া দরকার, কারণ অ্যান্টিবায়োটিক্সের হিস্ট্রিতে আমরা কয়েকটা অ্যান্টিবায়োটিক্সের উদাহরণ পাবো যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে নিট জয়েন্টে তাদের স্ট্রাকচার এবং তাদের হচ্ছে যে এক্সাম্পল পড়ে। তো চলো একটু হিস্ট্রিটা দেখে নিই। যদিও ট্রু সেন্সে ফার্স্ট অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1929 খ্রিস্টাব্দে পেনিসিলিয়াম নোটেটাম থেকে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। ট্রু সেন্সে প্রথম অ্যান্টিবায়োটিক কিন্তু পেনিসিলিন, যেটা বায়োটিক সোর্স থেকে, অর্থাৎ পেনিসিলিয়াম নোটেটাম তোমরা জানো যে একটা ছত্রাক থেকে তিনি এটা তৈরি করেছিলেন। কিন্তু মনে রাখবে এর বহু পূর্ব হতেই বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন রাসায়নিক পদার্থের অনুসন্ধান শুরু করেছিলেন। জার্মান জীবাণু বিশেষজ্ঞ জন পল এরলিচ 1907 খ্রিস্টাব্দে স্যালভারসন, এটা একটা আর্সেনামিন যৌগ নামক একটা আর্সেনিক ঘটিত যৌগ আবিষ্কার করেন, যা সফলভাবে সিফিলিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই জন্য এরলিচ 1908 খ্রিস্টাব্দে মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। যদিও ফার্স্ট ট্রু সেন্সে মানে ওল্ড ডেফিনেশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, কিন্তু মনে রাখবে এর বহু পূর্ব হতেই বিজ্ঞানীরা কিন্তু অ্যান্টিবায়োটিক্স আবিষ্কারের একটা চেষ্টা করে গেছেন এবং পল এরলিচ 1907 খ্রিস্টাব্দে স্যালভারসন নামক একটা আর্সেনিক ঘটিত যৌগ আবিষ্কার করেন এবং এই জন্য তিনি নোবেল পান। যদিও স্যালভারসনকে আমরা অ্যান্টিবায়োটিক ঠিক বলতে পারবো না, এটাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল বলাই ভালো, কিন্তু মনে রাখবে যে স্যালভারসনের অত্যন্ত ইম্পর্টেন্ট যৌগ, হিস্টোরিক্যাল এর অত্যন্ত ইম্পর্টেন্স আছে। হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ স্যালভারসন যদি আমরা দেখি তাহলে স্যালভারসনের স্ট্রাকচার হচ্ছে এটা আগেই বলেছি আর্সফেনামিন যৌগ, অর্থাৎ এখানে আর্সেনিক দ্বিবন্ধন আছে। এই আর্সেনিক দ্বিবন্ধন এর যে অ্যাজোডাই আমরা পড়েছি না, অ্যাজোডাই যৌগের সঙ্গে যেন মিল আছে। অ্যাজোডাই যৌগের যে নাইট্রোজেন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের জায়গায় যদি তুমি আর্সেনিক বসিয়ে দাও তাহলে যেন দেখো যে স্যালভারসনের সঙ্গে স্ট্রাকচারটা মিলে যাচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু এটা পর্যবেক্ষণ করেন। ইনভেনশন অফ সালফার ড্রাগস। স্যালভারসন এবং অ্যাজো যৌগের গঠনগত মিল লক্ষ্য করে এরলিচ এরপর অ্যাজো যৌগের ব্যাকটেরিয়া নাশক ধর্ম আছে কিনা সেই অনুসন্ধানে উদ্যোগী হন এবং পরবর্তী সময়ে অপর এক জার্মান বিজ্ঞানী জারহার্ড ডোমাক 1935 খ্রিস্টাব্দে প্রন্টোসিল নামক একটি অ্যাজো যৌগ আবিষ্কার করেন, যার স্যালভারসনের সাথে গঠনগত মিল ছিল এবং যেটি ছিল ব্যাকটেরিয়া নাশী। মনে রাখবে প্রন্টোসিল হলো আবিষ্কৃত ফার্স্ট সালফার ড্রাগ। স্যালভারসনের সঙ্গে অ্যাজো যৌগের মিল দেখার পর এরলিচ ভাবলেন যে অ্যাজো যৌগ দিয়ে কি ব্যাকটেরিয়া নাশ করা যায়, এর কি ব্যাকটেরিয়া নাশী ধর্ম আছে। এরপর তিনি অ্যাজো যৌগের নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেন। তারপর পরবর্তী ক্ষেত্রে জার্মান দেশেরই অপর একজন বিজ্ঞানী জারহার্ড ডোমাক 1935 খ্রিস্টাব্দে কিন্তু প্রন্টোসিল আবিষ্কার করেন। এখানে একটা কথা বলা প্রয়োজন যে তোমাদের যে এনসিইআরটির বইটা আছে বা আমাদের বেঙ্গল মিডিয়ামে যে সকল বইগুলো আছে কেমিস্ট্রির, সেই সকল বইয়ে কিন্তু এই প্রন্টোসিলের আবিষ্কর্তা হিসাবে এরলিচকেই বলা হয়েছে, যে এরলিচ এই প্রন্টোসিল আবিষ্কার করেছিলেন। কিন্তু মনে রাখবে এটা ভুল তথ্য। জারহার্ড ডোমাক 1935 খ্রিস্টাব্দে প্রন্টোসিল আবিষ্কার করেন, এরলিচ লয়। তাছাড়া এরলিচ 1915 খ্রিস্টাব্দে হচ্ছে যে মারা গিয়েছিলেন, তিনি 1935 খ্রিস্টাব্দে কি করে প্রন্টোসিল আবিষ্কার করবেন।
এটা হচ্ছে প্রন্টোসিলের স্ট্রাকচার, এবং এখানেও দেখো যে অ্যাজোডাইয়ের মতো নাইট্রোজেন হচ্ছে যে দ্বিবন্ধন আছে। প্রন্টোসিলের গঠনে আরেকটা জিনিস একটু গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, সেটা হচ্ছে যে এই অংশটা, প্রন্টোসিলের এই যে অংশটা, এটাই আমরা পরে দেখব যে সালফার ড্রাগস আবিষ্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ইনভেনশন অফ সালফার ড্রাগস। প্রন্টোসিল আবিষ্কারের সাথে সাথেই শীঘ্রই দেখা গেল প্রন্টোসিল প্রয়োগ করলে এটি দেহে প্রবেশ করে বিশ্লেষিত হয়ে অন্য একটি ভিন্ন ধর্মী যৌগে পরিণত হয়। যৌগটি হল সালফানিলামাইড বা প্যারা অ্যামিনো বেঞ্জিন সালফোনামাইড। প্রন্টোসিল যখন শরীরে প্রয়োগ করা হলো তখন দেখা গেল যে এটা শরীরে প্রবেশ করার পর বিশ্লেষিত হয়ে যাচ্ছে, বিশ্লেষিত হয়ে এটা অপর একটা যৌগ উৎপন্ন করছে, এবং সেটা হচ্ছে যে প্যারা অ্যামিনো বেঞ্জিন সালফোনামাইড। প্রন্টোসিলের এই অংশটা শরীরে প্রবেশ করার পর অপর একটা যৌগ সালফানিলামাইড তৈরি করছে, এবং আরও দেখা গেল প্রকৃত অর্থে প্রন্টোসিলের জীবাণুনাশক ধর্মের জন্য সামগ্রিক প্রন্টোসিল যৌগ নয়, বরং এর এই গঠনগত অংশ সালফানিলামাইডেই দায়ী। অর্থাৎ বোঝা গেল সালফানিলামাইডের এই ব্যাকটেরিয়া নাশক ধর্ম আছে। অচিরেই চিকিৎসা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হলো, আর সেটা হলো সালফার ড্রাগের যুগ। এভাবে সালফার ড্রাগস কিন্তু আবিষ্কৃত হয়ে গেল। জারহার্ড ডোমার যখন প্রন্টোসিল আবিষ্কার করলেন, এবং প্রন্টোসিল তিনি যখন ব্যাকটেরিয়াকে নাশ করার জন্য প্রয়োগ করলেন মানুষের শরীরে, তখন দেখা গেল যে এই প্রন্টোসিল নয়, প্রন্টোসিলের একটা পার্ট হচ্ছে যে হাইড্রোলাইজড হয়ে শরীরে সালফানালিমাইড তৈরি করছে, এবং সালফানালিমাইডটাই প্রকৃত অর্থে কিন্তু হচ্ছে যে ব্যাকটেরিয়া নাশক ধর্ম আছে। তখন সবাই বুঝতে পারলো যে সালফানিলামাইড বা প্যারা অ্যামিনো বেঞ্জিন সালফোনামাইড এটারই হচ্ছে যে ব্যাকটেরিয়া নাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বোঝা গেল সালফার ড্রাগ বলতে সেই সব ড্রাগকে বোঝায় যারা সালফোনালামাইড ডেরিভেটিভ। মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ কিন্তু সালফার ড্রাগ হলো সালফাপিরিডিন। এটা সালফাপিরিডিনের স্ট্রাকচার, এখানে সালফোনিলামাইডের সাথে যে পিরিডিন বলয় আছে, এটা মনে রাখবে সালফার ড্রাগ হিসাবে একটা গুরুত্বপূর্ণ যৌগ। এর পরের যুগটা সালফার ড্রাগের, কিন্তু পরে 1929 সালে ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কারের পর সালফার ড্রাগের গুরুত্ব ক্রমশ কমতে থাকে। হিস্ট্রি অফ অ্যান্টিবায়োটিক্স আমরা দেখলাম অনেকটা বিষয়, এর মধ্যে যেটা তোমাদের মনে রাখতেই হবে, আমরা দেখে নিই অ্যাট এ গ্ল্যান্স কয়েকটা জিনিস। এক নম্বর হচ্ছে যে স্যালভারসন, এটি আর্সেনিক ঘটিত যৌগ, এতে আর্সেনিক দ্বিবন্ধন বর্তমান, অর্থাৎ এটি সালফার ড্রাগ নয়, এবং এটা সিফিলিস রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত হতো। মনে রাখবে যে স্যালভারসনে তিনটে জিনিস মনে রাখবে, যে এটা সালফার ড্রাগ নয়, অর্থাৎ এখানে আর্সেনিক দ্বিবন্ধন আছে, এবং এটা তখন সিফিলিস রোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত হতো। যদিও তোমরা জানো যে আর্সেনিকের আমাদের শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, ডিফর্মিটি নিয়ে আসে, যে কারণে অচিরেই ওটা হচ্ছে যে ব্যান করে দেওয়া হয়, ব্যবহার করা হয় না। 2 নম্বর হচ্ছে যে সালফোনালিমাইড। সালফার ড্রাগের এটা হচ্ছে যে গঠনগত একক, অর্থাৎ যে কোনো সালফার ড্রাগে হচ্ছে যে সালফোনালিমাইড ইউনিটটা থাকতেই হবে। 3 নম্বর হচ্ছে যে প্রন্টোসিল, এটা আগেই বলেছি, প্রন্টোসিল হচ্ছে যে ফার্স্ট আবিষ্কৃত সালফার ড্রাগ। প্রন্টোসিল থেকে অন্যান্য সালফার ড্রাগগুলো আসে। 4 নম্বর হচ্ছে যে সালফাপিরিডিন, এটা একটা গুরুত্বপূর্ণ সালফার ড্রাগ, এবং এখানে হচ্ছে যে এটা একটা পিরিডিন জাতক, মনে রাখবে সালফোনালামাইডের সঙ্গে পিরিডিন অ্যাটাচ থাকে, এটা অনেকবার পরীক্ষায় পড়েছে। 5 নম্বর হচ্ছে যে ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। পেনিসিলিন এর গঠন সম্পর্কে 2-1 কথা বলা দরকার।
পেনিসিলিন হলো একটা বিটা ল্যাকটাম যৌগ, অর্থাৎ এদের গঠন কাঠামোয় 4 মেম্বার্ড অ্যামাইড বলয় বা বিটা ল্যাকটাম বলয় থাকে। এটা পেনিসিলিনের স্ট্রাকচার। আমাদের পেনিসিলিনের স্ট্রাকচার হয়তো মনে রাখতে হবে না, কিন্তু যেটা তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে পেনিসিলিনের মধ্যে একটা 4 মেম্বার্ড বিটা ল্যাকটাম বলয় থাকে। তোমরা জানো ল্যাকটাম বলতে অ্যামাইড, সাইক্লিক অ্যামাইডকে বোঝায়, এবং এটাকে বিটা ল্যাকটাম এই কারণেই বলা হচ্ছে কারণ এর যে বিটা কার্বন আছে সেই বিটা কার্বনের সঙ্গে হচ্ছে যে নাইট্রোজেন যুক্ত আছে। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এবং এখানে নাইট্রোজেনটা হচ্ছে যে বিটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই একে বিটা ল্যাকটাম বলে। তোমরা পেনিসিলিনের স্ট্রাকচার মুখস্থ না রাখলেও অন্ততপক্ষে এটা যে বিটা ল্যাকটাম যৌগ এটুকু অন্ততপক্ষে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ চ্যাপ্টারের অ্যান্টিবায়োটিক্সের অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এক্সাম্পলস এবং হচ্ছে যে ইউজেস। তোমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক্সের এক্সাম্পলসগুলো মনে রাখতে পারো না, কোনটা ব্যাকটেরিসাইডাল, কোনটা ব্যাকটেরিস্ট্যাটিক, কোনটা লিমিটেড স্পেকট্রাম, কোনটা ব্রড স্পেকট্রাম। তো আমি এই ভিডিওতে ট্রিক বলে দেবো, ট্রিকগুলো জানার পর তোমাদের এক্সাম্পলগুলো মনে রাখা খুব সহজ হয়ে যাবে। প্রথমে 1 নম্বর যে আমরা অ্যান্টিবায়োটিক্সের ক্লাসিফিকেশনটা দেখব সেটা হচ্ছে ইফেক্টস অন মাইক্রোবস, অর্থাৎ জীবাণুর উপর প্রভাবের ভিত্তিতে, জীবাণুর উপর কীভাবে এটা এফেক্ট করে তার প্রেক্ষিতে এই ভাগটা করা হয়েছে। এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, ব্যাকটেরিসাইডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক। সাইডাল কথাটার অর্থ হচ্ছে যে কি না কিলার, অর্থাৎ এটা কিলিং ইফেক্ট আছে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তোমরা ধরো পেস্টিসাইড কথাটা শুনেছ, ইনসেকটিসাইড কথাটা শুনেছ, পতঙ্গনাশক। সুইসাইড কথাটা শুনেছ। সাইড কথাটার অর্থ হচ্ছে যে হত্যা করা, কিল করা, অর্থাৎ এগুলো হচ্ছে যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। উদাহরণগুলো দেখে নিই। 1 নম্বরে পেনিসিলিন, 2 স্ট্রেপ্টোমাইসিন, 3 অফ্লক্সাসিন। চলো এগুলো মনে রাখার জন্য যে ট্রিকটা আমি বলবো সেই ট্রিকটা হচ্ছে পেন স্টপ অফ। আর্মি এই কারণেই বলেছি যে আর্মির হচ্ছে যে এই সাইডাল অ্যাকশন আছে। আর্মি হচ্ছে যে কি না শত্রু যখন কোনো এক্সট্রিমিস্টকে পাবে সে কীভাবে কাজ করে আর্মি প্রথমে তাদের পেন করবে, পেন, তারপর স্টপ, তারপর অফ করবে। পেন মানে রাইটিং পেন না, লেখার পেন নয়। পেন কথাটা আরেকটা অর্থ আছে কেজ, ঘিরে ফেলা। পেন মানে ঘিরে ফেলা। আর্মি প্রথমে ঘিরে ফেলবে, তারপর কি বলবে স্টপ, থামতে বলবে। যারা এক্সট্রিমিস্ট যারা আছে উগ্রপন্থী তাদেরকে বলবে যে স্টপ, যদি স্টপ না করে তো অফ করে দেবে, অফ মানে মেরে ফেলবে। তা আর্মির অ্যাকশনের সঙ্গে মিল আছে। এবার দেখে নিই, মিলিয়ে নিই আমরা। পেনিসিলিন, স্টপ স্ট্রেপ্টোমাইসিন, আর অফ্লক্সাসিন। আর্মি কথাটা দেখি কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই কারণেই আমি আর্মিটা পাশে লিখে দিয়েছি। স্ট্রেপ্টোমাইসিনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে অ্যামাইনো গ্লাইকোসাইড। পেনিসিলিন যেমন একটু আগে বললাম যে এটা একটা বিটা ল্যাকটাম যৌগ, তেমনি স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে যে অ্যামাইনো গ্লাইকোসাইডিক অ্যান্টিবায়োটিক্স। এটা মনে রাখবে। তো এটা মনে রাখাটা সুবিধা আছে। পেন মানে পেনিসিলিন, স্টপ মানে স্ট্রেপ্টোমাইসিন, অফ মানে অফ্লক্সাসিন, আর আর্মি থেকে অ্যামাইনো গ্লাইকোসাইড কথাটা মনে রাখার চেষ্টা করবে। ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে যে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে। এরা আর্মির মতো অতটা অ্যাকশন নয়, মানে বোঝাবে যে না ভাই দেখ ঝামেলা টামেলা করিস না, হ্যাঁ কেন শরীরে প্রবেশ করেছিস, রোগ জ্বালা হচ্ছে তোর জন্যে, একটু বোঝাবে আর কি। হ্যাঁ, এটা অ্যাকশন নয়। উদাহরণগুলো দেখে নিই। টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, এই 3টে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক্স। এখানে যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা মনে রাখবে টিচার,
ব্যাকটেরিওসাইডালগুলোয় আমি আর্মি দিয়ে বুঝিয়েছিলাম, আর্মির অ্যাকশন দিয়ে। ব্যাকটেরিওস্ট্যাটিকটা টিচার দিয়ে বুঝবে। টিচার শিক্ষককে করেন, শিক্ষক তো আর অত বেশি অ্যাকশন নেন না যে মেরে ফেলবে না না। সে যদি কিছু ডিস্টার্ব করে বোঝাবে যে দেখো তুমি কেন এরকম শরীরে ঢুকেছ, তোমার জন্য শরীরের ক্ষতি হচ্ছে, বোঝাবে সোজাবে। সেই জন্য টিচার কথাটা মনে রাখবে। স্ট্যাটিক মারবে না, রোধ করবে। টিচার থেকে দেখে নিই কীভাবে উদাহরণগুলো তোমরা মনে করবে। টি টেট্রাসাইক্লিন, CH ক্লোরামফেনিক্যাল, ER এরিথ্রোমাইসিন। অর্থাৎ ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্সগুলোর জন্য তুমি ট্রিক হিসাবে পেন, স্টপ, অফ এবং আর্মি কথাটা মনে রাখবে। পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, অফ্লোক্সাসিন। ব্যাকটেরিওস্ট্যাটিক একটু নরমপন্থী, অত উগ্রপন্থী নয়, টিচার দিয়ে মনে রাখবে। টি টেট্রাসাইক্লিন, CH ক্লোরামফেনিক্যাল, ER এরিথ্রোমাইসিন। কি ট্রিকটা মজার নয়? চল অ্যান্টিবায়োটিক্সের যে অন্য যে ভাগটা আছে সেটা আমরা দেখে নিই। এটা হলো স্পেকট্রাম অ্যাকশনের ভিত্তিতে ক্লাসিফিকেশন। স্পেকট্রাম অ্যাকশন বলতে, স্পেকট্রাম কথাটার মানে তোমরা জানো যে স্পেকট্রাম মানে বর্ণালী, অর্থাৎ কালার রিলেটেড ব্যাপার। কিছুটা বায়োলজিক্যাল কনসেপশন, তো আমরা এটা একটু পরে বলছি আমি। তার আগে দেখে নিই যে স্পেকট্রাম অ্যাকশনের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক্সগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ব্রড স্পেকট্রাম, আর একটা ন্যারো স্পেকট্রাম, আর একটা লিমিটেড স্পেকট্রাম। যেটা বলছিলাম, ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন বায়োলজিস্ট ছিলেন। তিনি ব্যাকটেরিয়াগুলোকে রঞ্জক পদার্থ দিয়ে রঞ্জিত করে, অর্থাৎ কালার দিয়ে স্ট্রেন করে ক্লাসিফিকেশন করছিলেন। এই ক্লাসিফিকেশন করার সময় দেখলেন যে কতকগুলো ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে যে স্ট্রেন পুরোপুরি নিচ্ছে, এগুলোকে তিনি বললেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং যেগুলো এই কালারটা নিচ্ছিল না, অর্থাৎ স্ট্রেন করা যাচ্ছিল না, তাদেরকে তিনি বললেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা তোমরা অনেকেই জানো, তবু যারা ঠিক বুঝতে পারলে না তাদেরকে বলি যে এটা আমাদের কতকটা হচ্ছে যে হোলির সময় যে আমরা রং খেলি না, দোলের সময়, দোল উৎসবে আমরা রং খেলি, দেখবে যে রং খেলার সময় তোমাদের কিছু বন্ধু আছে, যখন তুমি রং দেবে তখন ওই বন্ধু এতটা ব্রড মাইন্ডেড যে সে বলে যে ঠিক আছে রং দিবি, দে, যা দিবি দে। তুমি তাকে আবির দাও, তাকে জল রং দাও, তাকে তেল রং দাও, এমনকি তুমি তাকে কাদা নর্দমা দাও, কোনো ব্যাপার নেই, বলবে দে দে, অসুবিধা কিছু নেই। আর দেখবে আরেক ধরনের বন্ধু আছে একটু ন্যারো মাইন্ডেড, তারা বলবে কি যে রং দিবি না, কিন্তু দেখ তুই কিন্তু শুধুমাত্র জল রং দিবি, তেল রং দিতে পারবি না, বা কাদা দিতে পারবি না, অর্থাৎ এটা দিবি ওটা দিতে পারবি না, ন্যারো টাইপের। আর লিমিটেড তো একদম, এখন তো লিমিটেডেরই যুগ চলছে। দেখবে যে কিছু বন্ধু আছে যখন রং দিতে যাবে তখন বলবে গালটা বাড়িয়ে দেবে, গালটা বাড়িয়ে দিয়ে বলবে যে তুই রং দিবি ঠিক আছে, আঙুল দিয়ে একটু গালে ছোপ দিয়ে দে, 3টে প্যারালাল দাগ টেনে দে, লাল, সবুজ, হলুদ, তারপর সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। মানে লিমিটেড আর কি, অর্থাৎ মুখটাও বোঝা যাবে, আবার রং খেলেছি এটাও বোঝা যাবে। আমরা যখন রং খেলতাম ছোটবেলায়, রং খেলে যখন বাড়ি ঢুকতাম না, তখন বাড়ির লোক চিনতে পারতাম না, বলতে এই তুই কে রে, এই তো ভূতের মতো চলে এলি। হ্যাঁ, পুরো কাদা, কালি, নর্দমা মেখে একদম চেনা যেত না। আর যদি ওই ছবি পোস্ট করতাম, তখন যদি আমাদের সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে তো ভূত বলতো, কেউ আইডেন্টিফাই করতে পারতো। হ্যাঁ, এখন তো আইডেন্টিফিকেশনের যুগ, রং খেলেছি এটাও বোঝাতে হবে, আইডেন্টিফাই যাতে হতে পারে যে ওটা আমি, সেই জন্য গালে 3টে ছোপ, লিমিটেড এডিশন আর কি। জোক অ্যাপার্ট, যেটা বলছিলাম, তাহলে ব্রড স্পেকট্রাম বলতে কি ওয়াইড রেঞ্জ অফ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে যে ইফেক্ট করে যে সকল অ্যান্টিবায়োটিক, সেগুলোকে ব্রড স্পেকট্রাম বলে। ন্যারো স্পেকট্রাম হচ্ছে যে আইদার গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর এগুলো ইফেক্ট করে এই ধরনের অ্যান্টিবায়োটিক্সগুলো। আর লিমিটেড স্পেকট্রাম হচ্ছে যে কি এগুলো ইফেক্টিভ এগেনস্ট এ সিঙ্গেল অর্গানিজম আর ডিজিজ, অর্থাৎ
তোমার কোনো একটা বিশেষ শরীরের অঙ্গের উপর এটা কাজ করে, বা কোনো একটা রোগ যেমন ক্যান্সারের উপর হয়তো বিশেষ রোগের উপর কাজ করলে সেই ধরনের অ্যান্টিবায়োটিক্সগুলোকে বলা হয় লিমিটেড স্পেকট্রাম। চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। ব্রড স্পেকট্রামের উদাহরণগুলোর একটা ট্রিক তোমাদেরকে বলে দেবো। অক্টেভ। অক্টেভ কথাটা মানে কি? অষ্টক। অক্টোপাস। অক্টোপাসের 8টা হাত আছে, বাবা আমাদের 2টো হাত, ওদের 8টা হাত। অনেক ব্রড ব্যাপার, অনেক কিছু করতে পারতাম না আমরা, 8টা হাত থাকতো। তো ব্রড কথাটার সাথে সাথে তুমি অক্টেভ কথাটা মনে রাখবে, যে অক্টেভ কথাটা বলেছিলেন। অক্টেভ থেকেই তুমি কিন্তু এক্সাম্পলগুলো সব মনে রাখতে পারবে। ও ফর অফ্লক্সাসিন, সি ক্লোরামফেনিক্যাল, টি ফর টেট্রাসাইক্লিন, এ ফর অ্যামোক্সিসিলিন অ্যান্ড এমপিসিলিন, ডি ভ্যাঙ্কোমাইসিন। অক্টেভ কথাটা থেকে তোমার সব উদাহরণগুলো তুমি মনে রাখতে পারবে। অফ্লক্সাসিন, ক্লোরামফেনিক্যাল, টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন অ্যান্ড ভ্যাঙ্কোমাইসিন। একটা কথা বলা প্রয়োজন, আগেই বলেছি, অ্যামোক্সিসিলিন এবং এমপিসিলিন এগুলো কিন্তু পেনিসিলিনের জাতক। পেনিসিলিন থেকে সিনথেটিক ওয়েতে কিন্তু অ্যামোক্সিসিলিন এবং এমপিসিলিন তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু ব্রড স্পেকট্রাম ড্রাগ। কিন্তু পেনিসিলিন নিজে হচ্ছে যে ন্যারো স্পেকট্রাম। পেনিসিলিন জি বা পেনিসিলিন হচ্ছে যে ন্যারো স্পেকট্রাম। লিমিটেড স্পেকট্রামের উদাহরণ হচ্ছে যে ডিসিডাজিরিন। ন্যারো স্পেকট্রাম এবং লিমিটেড স্পেকট্রাম যেহেতু তোমাদের বইয়ে এবং সিলেবাসে একটা করে উদাহরণ আছে, তাই এগুলো আমি আর কোনো ট্রিক বললাম না, মনেই রাখবে। শুধু ব্রড স্পেকট্রামটা মনে রাখার জন্য ব্রড কথাটার সাথে সাথে তুমি একটু বৃহত্তর ব্যাপার মানে অক্টেভ কথাটা, অক্টোপাস এই কথাটা মনে রাখবে, তাহলে সব এক্সাম্পলগুলো তোমাদের মনে চলে আসবে। এরপর আমরা চলে আসবো অ্যান্টিবায়োটিক্সের ইউজেস নিয়ে, অর্থাৎ ব্যবহার নিয়ে। কিছু অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার পরীক্ষায় পড়ে, আমাদের কয়েকটা অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার কিন্তু মনে রাখতে হবে। 1 নম্বর যেমন হচ্ছে যে ক্লোরামফেনিক্যাল। ক্লোরামফেনিক্যালের মনে রাখবে যে এটা টাইফয়েড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ডিসেন্ট্রি, নিউমোনিয়া এই রোগেও কিন্তু ক্লোরামফেনিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। যদিও তোমরা টাইফয়েডটাই মনে রাখবে, ডিসেন্ট্রি নিউমোনিয়া অত গুরুত্বপূর্ণ নয়। 2 নম্বর দেখে নেব স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিনটা টিউবারকুলোসিস যক্ষা রোগের হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক্স, এটা মনে রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোমাইসিন টিউবারকুলোসিস বা যক্ষা রোগে ব্যবহার করা হয়। 3 নম্বর ডিসিডাজিরিন। ডিসিডাজিরিন লিমিটেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, একটু আগেই বললাম, এটা কিছু ক্যান্সার সেলের উপরের এফেক্ট আছে, ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। 4 নম্বর পেনিসিলিন। পেনিসিলিন ব্রঙ্কাইটিস রোগে ব্যবহার করা হয়, আরও অনেক রোগে ব্যবহার করা হয়, তো ব্রঙ্কাইটিসটা মনে রাখবে। 5 নম্বর স্যালভারসন। স্যালভারসনটা যদিও অ্যান্টিবায়োটিক নয়, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল। আমরা অ্যান্টিবায়োটিক্সের হিস্ট্রি পড়ার সময় পড়েছি, কিন্তু স্যালভারসন মনে রাখবে যে এটা তখন সেই সময় সিফিলিস রোগের ব্যাপকভাবে ব্যবহার করা হতো, কারণ সিফিলিস রোগটা ওই সময় ওই 1908-10 সালে হচ্ছে যে ব্যাপক হারে মহামারী আকারে দেখা দিয়েছিল, এবং বেশ হচ্ছে ইফেক্টিভলি স্যালভারসন দিয়ে কিন্তু ওটা ট্রিট করা গেছিল। আমরা এতক্ষণ পর্যন্ত অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগসগুলো নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আমাদের অ্যান্টিবায়োটিক্স পড়া হয়ে গেল। দুটো জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টস। অ্যান্টিসেপটিক কাকে বলে, ডিসইনফেক্টেন্ট কাকে বলে, এবং এদের হচ্ছে যে ডিফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো তোমরা মনে রাখবে, এবং কয়েকটা অ্যান্টিসেপটিকের হচ্ছে যে স্ট্রাকচার পরীক্ষায় চলে আসে। তো চলো আমরা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টস নিয়ে এবার আমাদের আলোচনা শুরু করি। অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্টেন্ট। অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টও এক ধরনের রাসায়নিক পদার্থ যা রোগ জীবাণুকে হয় ধ্বংস করে বা তাদের বৃদ্ধি ব্যাহত করে, কিন্তু এদের কখনোই অ্যান্টিবায়োটিকের মতো জীবের শরীরের ভেতরে প্রবেশ করানো হয় না, অর্থাৎ ইনজেক্ট বা ইনটেক করানো হয় না। অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট এগুলো কেমিক্যালস অ্যান্টিবায়োটিক্সের মতো, কিন্তু অ্যান্টিবায়োটিক্সের থেকে এগুলো সব থেকে বড় পার্থক্য হলো যে অ্যান্টিবায়োটিক্সগুলো আমরা কী করি, আমরা ট্যাবলেট হিসাবে বা ক্যাপসুল হিসাবে হচ্ছে যে খাই, বা ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। কিন্তু অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট কিন্তু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করানো হয় না। অ্যান্টিসেপটিক যেসব রাসায়নিক জীবদেহে টিস্যুর স্কিনের উপর ক্ষতস্থান, কাটা ছেঁড়া বা পচে গেছে পচনে ব্যবহার করা হয়,
তাদের অ্যান্টিসেপটিক বলে। এরা টিস্যুর কোনো ক্ষতি করে না। উদাহরণ হিসেবে বলা যায় সোফ্রামাইসিন, ফিউরাসিন। অ্যান্টিসেপটিক আমাদের শরীরের স্কিনের উপর ব্যবহার করতে আমরা পারি। কাটাছেঁড়া বা পচন বা হয়তো কোথাও একটা কিছু ক্ষতস্থান হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিসেপটিকটা ব্যবহার করতে পারি, সোফ্রামাইসিন, ফিউরাসিন। ডিসইনফেক্টেন্ট হলো যেসব রাসায়নিক টিস্যুর ক্ষতি করে বলে জীবদেহে ব্যবহার করা হয় না, কেবলমাত্র জড় বস্তুর উপর, যেমন ধরুন নর্দমা, ঘর বাড়ি, রাস্তাঘাট, বাথরুমে ব্যবহার করা হয়, তাদের ডিসইনফেক্টেন্ট বলে। উদাহরণ ফেনল, লাইজল। ডিসইনফেক্টেন্টগুলো ইনএনিমেট অর্থাৎ মৃত বস্তুর উপর ব্যবহার করা হয়। এটা শরীরে কিন্তু ক্ষতি করবে স্কিনের বা টিস্যু, সেই জন্য নর্দমা, ড্রেন, বাথরুম এখানে ব্যবহার করা হয় ইনএনিমেট বস্তুর উপর। এদের ফেনল, লাইজল। ফেনল আমরা বাড়িতে হচ্ছে যে ফিনাইল মেঝেতে ব্যবহার করি, লাইজল দিয়ে আমরা হচ্ছে যে মেঝে ধুই। চলো এদের উদাহরণগুলো দেখে নিই। প্রথমে আমরা অ্যান্টিসেপটিক্সের এক্সাম্পলসগুলো দেখব। 1 নম্বর হচ্ছে যে ডেটল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেটল হচ্ছে যে এর ইনগ্রিডিয়েন্টস ক্লোরোজাইলিনল এবং টার্পিনিয়ল। ডেটলের উপাদান হিসাবে ক্লোরোজাইলিনল এবং টার্পিনিয়ল থাকে। ক্লোরোজাইলিনল এটা হচ্ছে যে দেখো জাইলিন। জাইলিন এটাকে পরস্পর ম্যাটা পজিশনে আছে, তাই এটাকে ম্যাটাজাইলিন বলা যেতে পারে। আর এখানে যদি সিএল গ্রুপটা যুক্ত হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ক্লোরোজাইলিন। আর এর সঙ্গে যদি ওই যুক্ত করা হয় ফেনল অল, তাহলে ক্লোরোজাইলিনল। এটা পুরো হচ্ছে যে ক্লোরোজাইলিনলের স্ট্রাকচার, এটা মনে রাখবে একটু, জাইলিন থেকে এসেছে। আর টার্পিনিয়ল এটা হচ্ছে যে 10 মেম্বার্ড একটা কম্পাউন্ড, 6 মেম্বার্ড রিংয়ের সঙ্গে অ্যাকচুয়ালি 10টা কার্বন আছে। এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড। স্ট্রাকচারটা একটু দেখে রাখবে, অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ক্লোরোজাইলিনলের স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করবে। আমরা অ্যান্টিসেপটিক্সের পরবর্তী উদাহরণ চলে আসবো, বাইথায়োনাল। এটা বাইথায়োনেলও বলে। অ্যান্টিসেপটিক ধর্ম আনার জন্য সাবানে যোগ করা হয় বাইথায়োনালকে, মেডিসোপে। যে সকল ঔষধি সাবান আছে সেই ঔষধি সাবানের অ্যান্টিসেপটিক ধর্ম আনার জন্য বাইথায়োনেল যৌগ যোগ করা হয়। বাইথায়োনেলের স্ট্রাকচারটা এরকম দেখো। বাইথায়ো কথাটার মানে হচ্ছে যে সালফার, তোমরা জানো। বাইথায়ো মানে হচ্ছে যে দুটো। একটা কথা মনে রাখবে যে এটা কিন্তু মেটা পজিশনে হচ্ছে যে এই সালফারের হচ্ছে মেটা পজিশনে ক্লোরিন দুটো আছে, ঠিক আছে, আর অর্থ পজিশনে হচ্ছে ওইচ দুটো আছে। বাইথায়োনেল বা বাইথায়োনেলের যাই বলো আর কি, একটু স্ট্রাকচারটা মনে রাখবে। বাইথায়ো অর্থাৎ সালফার থাকবে এবং এর সঙ্গে দুটো হচ্ছে যে বাইফিনাইল গ্রুপ থাকবে, যার মেটা পজিশনে দুটো করে ক্লোরিন থাকবে এবং অর্থ পজিশনে একটা করে ওইচ মূলক যুক্ত থাকবে। 3 নম্বর হিসাবে আমরা চলে আসবো টিংচার অফ আয়োডিন। টিংচার কথাটার মানে যেমন তোমরা জানো যে সলিউশন, অর্থাৎ আয়োডিনের এটা সলিউশন। 2 to 3% আয়োডিনের দ্রবণকে বলা হয় টিংচার আয়োডিন। কিন্তু দ্রাবকটাকে, এটা তো দ্রবণ, দ্রাবকটা মনে রাখবে অ্যালকোহল এবং জলের মিশ্র দ্রাবক। অ্যালকোহল, জল মিশ্র দ্রাবকে আয়োডিনের 2 থেকে 3% সলিউশনকে বলা হয় টিংচার অফ আয়োডিন। এটা শরীরে ক্ষতস্থান ইত্যাদিতে যে ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে যে স্যালল, ফিনাইল স্যালিসাইলেট। এই স্ট্রাকচারটাও ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্রাকচারটা মনে রাখবে। আমরা যখন স্যালিসাইলিক অ্যাসিড পড়েছিলাম, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে যে ফেনলের বিক্রিয়ায় ফিনাইল স্যালিসাইলেট হয়, এটাই স্যালল। স্যালল একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিসেপটিক এবং এটা গলার অসুখে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে যে আয়োডোফর্ম। আয়োডোফর্মও হচ্ছে যে অ্যান্টিসেপটিক রূপে ব্যবহৃত হয়। 6 নম্বর হচ্ছে যে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যান্টিসেপটিক এবং বোরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ হচ্ছে আমরা চোখে ব্যবহার করি অ্যান্টিসেপটিক রূপে। মার্কিউরোক্রোম লাল রঙের একটা ওষুধ, তোমরা অনেকে দেখে থাকবে। মার্কিউরোক্রোম ব্যবহার করি। তো এই স্ট্রাকচারটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু এটা মনে রাখবে যে মার্কিউরোক্রোম হচ্ছে মার্কারি এবং ব্রোমিনের
হচ্ছে যে একটা যৌগ, মারব্রোমিনও বলে, এটা ভালো অ্যান্টিসেপটিক একটা। স্যাভলন একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিসেপটিক। স্যাভলন কথাটা তোমরা শুনে থাকবে, স্যাভলন সাবান কথাটা শুনেছ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারক্সাইড, এই দুটো হচ্ছে যে জারক পদার্থ। এই দুটো জারক পদার্থ হচ্ছে যে ভালো অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জানো তোমরা, অনেক সময় আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে শরীরের ক্ষত ইত্যাদি থাকলে সেগুলো পরিষ্কার করি। এই ছিল অ্যান্টিসেপটিকের এক্সাম্পল। আমরা দেখে নিই ডিসইনফেক্টেন্টের এক্সাম্পলগুলো। আমরা আগেই বলেছি ডিসইনফেক্টেন্ট হলো মৃত বা জড় বস্তুতে ব্যবহার করা হয়, এগুলো জীবিত বস্তুতে ব্যবহার করা হয় না। 1% ফেনল দ্রবণ হচ্ছে যে একটা ভালো ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজ করা হয়। 0.2 to 0.4% 4 ppm 0.2 to 0.4 ppm ক্লোরিন হচ্ছে যে ভালো ডিসইনফেক্টেন্ট। সালফার ডাইঅক্সাইডকে যদি কম গাঢ়ত্বে ব্যবহার করা হয় তাহলে সেটাও ভালো ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। মনে রাখবে যে কম গাঢ়ত্বের হেরফের করে একই পদার্থকে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট উভয় রূপে হচ্ছে যে ব্যবহার করা যায়। যেমন 0.2% ফেনল দ্রবণ অ্যান্টিসেপটিক রূপে ব্যবহৃত হয়, আবার 1% ফেনল দ্রবণ ডিসইনফেক্টেন্ট রূপে ব্যবহৃত হয়। ফেনলেই যখন তুমি একটু লঘু দ্রবণ ব্যবহার করবে অর্থাৎ 0.2%, তখন সেটা হয়ে যাবে অ্যান্টিসেপটিক, সেটা তুমি স্কিনের উপর লাগাতে পারবে। কিন্তু ফেনলটা যখন একটু গাঢ় হবে অর্থাৎ 1%, তখন কিন্তু সেটা ডিসইনফেক্টেন্ট হয়ে যাবে। এটা পরীক্ষায় অনেক সময় পড়ে যে এমন একটা পদার্থের নাম বলো যা একসঙ্গে হচ্ছে যে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট রূপে ব্যবহার করা যায়। উত্তরটা হচ্ছে যে ফেনল। থ্যাংক ইউ গাইজ, আশা করি তোমাদের এই টিপস এবং ট্রিক্স হচ্ছে যে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লেগেছে কিনা, এবং বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অন করে দেবে, তাহলে আমি যে পরবর্তী ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।